জিয়া রহমান কি করেছেন? এই যে আজকে বিদ্যুৎ বলি, বিভিন্ন কিছু বলি, সারা বাংলাদেশে আমূল পরিবর্তন করেছেন, আমূল পরিবর্তন করেছেন। সেই সময় প্রত্যেকটা জায়গায় তিনি সংস্কার করেছেন, কিন্তু সংস্কার সংস্কার বলে চিল্লান নাই। তিনি মেধাবী লোকগুলোকে তার মন্ত্রিসভায় নিয়েছেন। আমরা তো আশা করেছিলাম ডক্টর ইউনূস সাহেব ওনার আশেপাশে এই ধরনের লোকগুলো থাকবে যারা তাকে ভালো পরামর্শ দিবে এবং দেশের সংকটের সময় একটা উল্লেখযোগ্য ভূমিকা তারা রাখবে, কিন্তু কোনো ভূমিকাই রাখতে পারে না। আজকে দুঃখের সাথে বলতে হয়। তবে যে কথাটা আমি বারবার এর আগেও বলেছি, ফ্যাসিবাদী সরকার যে কয়টা দুই একটা সেক্টর থেকে টাকা চুরি করেছে তার মধ্যে অন্যতম হলো বিদ্যুৎ। কিন্তু দুঃখের বিষয় যে ফ্যাসিবাদ বিদায় হওয়ার পরে এই সেক্টরের সাথে যারা জড়িত ছিলেন হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন, কিন্তু সেগুলোর ব্যাপারে এই সরকার কিন্তু তেমন কোনো উল্লেখযোগ্য স্টেপ নিয়েছে বলে অন্তত আমার মনে পড়ে না। কিন্তু এটা খুবই উচিত ছিল। বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছে আমি মনে করি যে আজকে এই বিদ্যুৎ সেক্টরে। তারা বিদ্যুৎ সেক্টরে লাইসেন্স দিয়েছে, বিশেষ করে নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন তাদেরকে দিয়েছে, ভারতকে দিয়েছে। যেটা আমরা বলেছি আজকে এটা সত্য যে জনগণ কিন্তু এটা দ্বারা এফেক্টেড। আমার স্ত্রী আমাকে বলে যে আগে যে জায়গায় 2000 টাকা বিল দিতাম, তিনটা বাড়িতে 6000 বা 10,000 টাকা বিল দিতাম, এখন তো সেটা 1 লাখ টাকার উপরে চলে যায়। 3টা মিটারে 3টা বাড়িতে, আলাদা বাড়িতে। তা এখন এমন বলতে সেটা কোনোভাবেই সম্ভব না। এবং তার মধ্যে সবচেয়ে বেশি দিতে হয় যেখানে যেটা বলা আছে আজকে এখানে বাস্তব যে 5টা ওনারা বলেছেন প্রিপেড মিটার সংযোগ বন্ধ করতে হবে। আসলে এই প্রিপেড মিটার আসার পরে জনগণের অবস্থা একেবারে নাজেহাল। এমনি জনগণের নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে যেয়ে, তার বাজার করতে যেয়ে মাথার চুল এমনি নাই। তার মধ্যে বিদ্যুতের সমস্যা, এবং এটা একটা নেসেসিটি যে বিদ্যুৎ ছাড়া থাকা যায় না। কিন্তু বিদ্যুতের ভর্তুকিগুলো জনগণের উপরে আসতেছে, আবার সেখান থেকে সরকার তগলকি কাণ্ডর মতো সেখান থেকে টাকা নিয়ে যাচ্ছে। বিদ্যুৎ ব্যবহার না করলেও, উৎপাদন না হলেও তাদেরকে বসে বসে টাকা দিতে হচ্ছে। সেই বিষয়গুলো কিন্তু ফ্যাসিবাদের আমলে বারবার আমরা বলেছি, কিন্তু কোনো সুরা হয় নাই। তো সবাই আশা করেছিল যে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে অন্তত এই ব্যাপারে কঠিন কোনো ব্যবস্থা নিবে, কিন্তু আমাদের চোখে পড়ে নাই যে তেমন ব্যবস্থা তারা নিয়েছেন। ডিমান্ড চার্জ, মিটার ভাড়া বাতিল করতে হবে, স্ল্যাব পদ্ধতির বিল বাতিল করে 200 ইউনিট পর্যন্ত ফ্ল্যাট পদ্ধতিতে বিল নিতে হবে, রেন্টাল, কুইক রেন্টাল সহ বিদেশ থেকে বেশি দামে বিদ্যুৎ ক্রয় বন্ধ করতে হবে। এই দাবিটা এখনো কেন করতে হয়? এই দাবিটা কেন এখনো করতে হয় আমরা বুঝি না। এই সরকার আজকে সংস্কারে ব্যস্ত। কোন সংস্কার? খালি রাজনৈতিক দল, রাজনীতিবিদ এরা কি করবে, কিন্তু আসল সমস্যা যারা এই দেশে ক্রিয়েট করেছে তারা কিন্তু সংস্কারের ধরাছোঁয়ার বাইরে। সেই সেক্টরটাকে নিয়ে তারা চিন্তাই করে না। তার মধ্যে এলো একটা প্রশাসন যেটা সর্বপ্রথম ধরা উচিত ছিল, কিন্তু তারাই তো রাজনীতিবিদদের সংস্কার করে, আবার রাজনীতিবিদদের তারাই চালায়, আবার রাজনীতিবিদদেরকে তারাই স্বৈরাচার বানায়, কিন্তু সেইকে ফ্যাসিস্ট তারাই বানায়। আজকে সেইখানে কিন্তু কোনো সংস্কারের কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। সব সমস্যার মূল হলো রাজনীতি আর রাজনীতিবিদ। অথচ স্বাধীনতার পরে আমরা রাজনীতিটাই ঠিক মতো করতে পারলাম না, রাজনীতির চর্চাটাই ঠিক মতো করতে পারলাম না।
রাজনীতির ব্যাখ্যা শুনতে হয় অন্যদের মুখে। রাজনীতি কিভাবে হবে সেটাও ঠিক করে দেয় যারা রাজনীতিবিদরা। তারা গত ফ্যাসিবাদের আমলে রাজনীতিবিদরা কি দেশ চালাইছে? আমরা তো পার্লামেন্টে শুনছি, আমরা শুনছি আওয়ামী লীগের এমপিরা বলছে যে আজকে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা নাই। এবং শেখ হাসিনা একটা রাজনৈতিক দলের সভানেত্রী হিসাবে তিনি রাষ্ট্র ক্ষমতায় আসছেন, কিন্তু পরবর্তী সময় তো তিনি রাজনীতিবিদ ছিলেন না। রাজনীতিবিদদের উপর নির্ভর করেন নাই, কাদের উপর নির্ভর করেছেন? তো সেই জায়গাটা সংস্কার করেন না, সেইখানে সংস্কারের কথা কেউ বলে না। তাহলে কোনো সংস্কারই কাজে আসবে না যে পর্যন্ত সেই জায়গায় সংস্কার করা না হবে। সব সংস্কার ভেস্তে যাবে। এই জন্য বলবো যে আজকে কি কারণে এখন পর্যন্ত বিদ্যুৎ সেক্টরে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেল, সেই কারণে কয়টা মামলা হয়েছে, কয়জনকে আইনের আওতায় আনা হয়েছে, কোন কোন কোম্পানিগুলো কিভাবে টাকা নিয়েছে, এটা তো সরকারের একটা শ্বেতপত্র প্রকাশ করা উচিত ছিল। কারণ দুর্নীতি যে সমস্ত সেক্টরে হয়েছে সেগুলো তো শ্বেতপত্র প্রকাশ করা দরকার, কিন্তু হয় নাই। এর জন্যই আজকে আমাদের প্রত্যেকটা সেক্টরে যে অবস্থা, জনগণের অবস্থা ত্রাই ত্রাই অবস্থা, তার মধ্য দিয়ে চলতেছে ষড়যন্ত্র। নির্বাচন কত পিছানো যায়, নির্বাচন যে সরকার দরকারটা কি? তাহলে ভাই কারা সরকার চালাবে? এই সরকারই চালাবে? সেটাই বা কি ফর্মুলায় তারা চালাবে? তাদের দায়িত্বটা কিভাবে আসবে? কিন্তু নির্বাচন নিয়ে খালি যখন আমরা দেখছি ফ্যাসিবাদের আমলও ফ্যাসিস্ট হইলই কিন্তু নির্বাচনের কারণে, কারণ সে নির্বাচন দিতে চাইলো না, যে নির্বাচন দিলে সে ক্ষমতায় থাকতে পারবে না, সেই কারণে নির্বাচন দিল না। আবার 5ই আগস্টের পর থেকেই বিএনপি যতই খালি নির্বাচনের কথা বলে ততই বলে বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। বিএনপি তো ক্ষমতার জন্য পাগল না, কারণ দেশের অবস্থার জন্য পাগল। কারণ দেশের ক্রাইসিসের কারণেই এই বিএনপির জন্ম হয়েছিল। 75 সালের যখন আমাদের স্বাধীনতা বিপন্ন হতে চলেছিল, গণতন্ত্র তো আগেই খায় ফেলছিল বাকশাল করে, সেই স্বাধীনতা বিপন্নতার মুখেই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমনি 26শে মার্চে ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য, ঠিক তেমনিভাবে 75-এর 7ই নভেম্বর আবার জিয়া রহমানের আবির্ভাব হয়েছিল এই দেশকে স্বাধীনতাকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য। আজকে যারা বিএনপির সাথে অন্য কারো তুলনা করেন, তখনই কিন্তু এই চিন্তাটা আসে যে বিএনপির একটি অতীত আছে, যেটা গ্লোরিয়াস অতীত। সমালোচনা খুব কম করা যাবে, কিন্তু বললাম যে বিএনপির জন্মই হয়েছে সেই সময়। তারপরে জিয়া রহমান কি করেছেন? এই যে আজকে বিদ্যুৎ বলি, বিভিন্ন কিছু বলি, সারা বাংলাদেশে আমূল পরিবর্তন করেছেন। সেই সময় প্রত্যেকটা জায়গায় তিনি সংস্কার করেছেন, কিন্তু সংস্কার বলে চিল্লান নাই। তিনি মেধাবী লোকগুলোকে তার মন্ত্রিসভায় নিয়েছেন। আমরা তো আশা করেছিলাম ডক্টর ইউনূস সাহেব, ওনার আশেপাশে এই ধরনের লোকগুলো থাকবে যারা তাকে ভালো পরামর্শ দিবে এবং দেশের সংকটের সময় একটা উল্লেখযোগ্য ভূমিকা তারা রাখবে, কিন্তু কোনো ভূমিকাই রাখতে পারে না। আজকে দুঃখের সাথে বলতে হয়, সময় কাটিয়েছে তারা, বেরিয়েছে তারা, কিন্তু রাষ্ট্রীয় সংকট কোনোটাই সমাধান হয় নাই। যতটুকু হয়েছে সেটা হলো আমাদের জনগণের কারণে। কারণ জনগণ নিশ্চুপ, জনগণ সঠিক সময়ে এই দেশটা যাতে সঠিক পথে যেতে পারে সেজন্য তারা নিজেদেরকে সম্বরণ করেছে। নিজেদের না পাওয়ার মধ্য দিয়েও কিন্তু তারা চাওয়ার জন্য মাঠে রাজপথে নেমে আসে নাই, কিন্তু সেটার তো একটা ধৈর্য আছে। এই বিদ্যুৎ সেক্টরের জন্য তো এখন তো ধৈর্যের আর সীমা নাই। মধ্যবিত্ত পরিবারগুলো, নিম্ন মধ্যবিত্ত যারা আছে, সাধারণ কৃষক যারা আছে, এই বিদ্যুতের উপর নির্ভর করতে হয়, তাদের অবস্থা তো খারাপ। তাদেরকে বেশি টাকা দিতে হয়, কিন্তু
সেটার জন্য সরকার যে তাদের পাশে দাঁড়ানো দরকার, সরকার যে ভর্তুকি দেওয়া দরকার, সরকার যে চুরিগুলো বন্ধ করা দরকার, লুটপাট করা বন্ধ করা দরকার, সেদিকে তো দৃষ্টি দেয় নাই। বলে সিন্ডিকেট সিন্ডিকেট। আরে সিন্ডিকেট ভাঙে না কেন? এখনো তো সিন্ডিকেটের মধ্যে দিয়ে সব কিছু চলছে। সেই স্বৈরাচার আমলে যারা ব্যবসা করত, এখনো তারাই ব্যবসা করতেছে। অন্য কেউ যদি ব্যবসা করে তার লাইসেন্সই ব্যবসা করতে হয়, তার লাইসেন্স দিয়ে ব্যবসা করতে হবে। কারণ ওই প্রতিষ্ঠান আইন করে রেখেছে এত কোটি টাকার যারা ব্যবসা করেছে তারাই ব্যবসা করতে পারবে। তাহলে সিন্ডিকেট থাকবে না কেন? তাহলে এই সিন্ডিকেট ভাঙার জন্য কি তারা চেষ্টা করেছেন? প্রত্যেকটা সেক্টরে। আজকে বিদেশিদের ওইখানে, আজকে তো আমাদের প্রধান উপদেষ্টা বলছেন যে বিদেশিদের রেমিটেন্সের উপরেই আজকে স্বাভাবিক দুইটা সেক্টর রেমিটেন্সের উপরে দেশ বেঁচে আছে। সেটা হলো আমাদের বিদেশে কর্মসংস্থানে যারা আছে, কর্মে যারা আছে তারার, আরেকটা হলো গার্মেন্টস। এই বিদেশিদের যারা ফরেন রেমিটেন্স যারা দেয় তাদের উপরে যে আপনি একটা খরচ চাপায় রাখছেন, সেটা দূর করেন না কেন? কলকাতা থেকে দুবাই যাইতে, কলকাতা থেকে মানে প্রত্যেকটা দেশে যাইতে যে প্লেনের টাকা লাগে, বাংলাদেশ ঢাকা থেকে যাইতে তার ডাবল লাগে। কেন লাগে বলেন? কেন লাগে বলেন? এটার ব্যাখ্যাটা কি? কোনো ব্যাখ্যা নাই, কোনো ব্যাখ্যা নাই। এইরকম প্রত্যেকটা সেক্টরেই আজকে চোরগুলোকে ধরা হয় না, ডাকাত ঘুরে বেড়াইতেছে আর পকেট মাইর নিয়ে দৌড়াদৌড়ি করে। এর জন্যই বলবো যে আমরা বারবার যে নির্বাচনের কথা বলতেছি বা বলছি, এই কারণেই বলি যে আমরা নির্বাচনের কথা এর জন্যই বলছি যে একটা জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার দরকার, যারা এই সমস্যাগুলোকে জোরালোভাবে বলতে পারবে। এবং আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে নির্বাচনে যদি আমার দল এককভাবে সংখ্যাগরিষ্ঠও পায়, তারপর আন্দোলনকারী সকল দলগুলোকে নিয়ে আমরা সরকার গঠন করব, জাতীয় সরকার গঠন। কেন বলেছেন? যে আজকে দেশের যে 12টা বাজায় দিয়ে গেছে, এটাকে যদি আমি সংস্কার বলি, এটাকে যেভাবে আমি পরিষ্কার করতে চাই না কেন, ঐক্যবদ্ধ শক্তি ছাড়া সেটা সম্ভব না, সম্ভব না। কিন্তু আমরা দেখলাম যে 5ই আগস্টের পরে দীর্ঘদিন একটি দলকে আমরা কাঁধে নিয়ে ঘুরে বেড়াইছি। 5ই আগস্টের পরে হঠাৎ কি হয়ে গেল বুঝলাম না, যে বিএনপির বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেল। কি কারণে রে ভাই? এরকম তো আমাদেরকে অনেকে বলেছিল মুখ দলকে বাদ দেন, বাদ দিয়ে আসেন। আমরা তো বাদ দেই নাই। আমরা সেই ধরনের সরকার চাই। আজকে আমরা পিআর সিস্টেম নিয়ে যে কে কয়টা ভোট পাইলাম, জনগণের আজকে গণতন্ত্রের কথা বলতেছি, আর এদিরা ফ্যাসিবাদ জন্ম দেওয়ার জন্য পিআর সিস্টেমের কথা বলতেছি। ওটা তো দলের নেতারা ঠিক করবে কে এমপি হবে, পাবলিক ঠিক করতে পারবে না। পাবলিক তার প্রতিনিধি পাঠাতে পারবে না সংসদে, দল ঠিক করে দিবে তার প্রতিনিধি। তো এটা কিসের গণতন্ত্র ভাই? তাহলে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে চলে যাই, চলেন। তাই এর জন্যই বলবো যে আজকের এই সকল সমস্যার সমাধান করতে এই মুহূর্তে সব সমস্যা বাদ দিয়ে একটাই দরকার, যে আমার একটা নির্বাচিত পার্লামেন্ট দরকার। আজকে ফ্যাসিবাদ সীমান্তের উপরে ওই পারে বৈশাদায়িকা এখন বিভিন্নভাবে ছোবল দেওয়ার জন্য চেষ্টা করতেছে। তাদের কাছে এই সমস্ত বিদ্যুৎ সেক্টরের হাজার হাজার কোটি টাকা তাদের কাছে আছে, হাজার হাজার কোটি টাকা। আজকে সেই সমস্ত টাকা তো উদ্ধারের ব্যবস্থা হয় নাই। আজকে জাতিসংঘের সেটা জোরালোভাবে বলা উচিত ছিল। আমার রোহিঙ্গার সমস্যা, এটা জাতিসংঘের সমস্যা, এটা সমাধানের জন্য সেখানে বলা উচিত ছিল। আমার পুশিন হচ্ছে, কেন পুশিন হবে একটা স্বাধীন দেশে? এটা তো জোরালোভাবে বলা উচিত। এইটার জন্যই বলবো যে আজকে এগুলোর জন্য সব কিছু বাদ দিয়ে ভাই জনগণকে ঠিক করতে দেন যে সরকারে কে আসবে, এবং সরকারে যে আসুক আমরা মনে করি যেটা তারেক রহমান বলেছেন যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।